আজ কলেজের প্রথম দিন, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে উজু করে ফজরের নামাজ পড়ে এসে একটু বাইরে ঘুরলাম। কিছুক্ষণ পর বাসায় এসে সকালের খাবার খেয়ে রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। কলেজে যাওয়ার আগে মা কিছু কিছু ভালো উপদেশ দিলেন। ছোট বড়দের সম্মানের কথা, কিভাবে চলতে হয় ফিরতে হয় এবং শিক্ষকের শ্রদ্ধার সাথে সম্মান করা, আর কারোর সাথে গন্ডগোল ঝামেলা না করা ইত্যাদি শাসন করেন। আমি রিক্সা করে কলেজের উদ্দেশ্যে যাচ্ছি। কলেজে যেতে যেতে আমার পরিচয়টা দিই। আমি মতিউর, বাবা মায়ের বড় ছেলে। আমরা তিন ভাই বোন। আমি এবার ইন্টার প্রথম বর্ষে উঠলাম। আমার বোন ক্লাস নবমে পড়ে, ছোট ভাই ষষ্ঠতে পড়ে। বাবা এক ছোট কোম্পানিতে কাজ করেন। এর বেশি কিছু জানার প্রয়োজন নেই। এবার গল্পে আসি। বাসা থেকে কলেজ বেশি দূরে নয়, 2 কিলোমিটার রাস্তা। তাই রিক্সা করে কলেজে পৌঁছে গেলাম। রিক্সার ভাড়া মিটিয়ে কলেজের ভেতরে গেট দিয়ে প্রবেশ করলাম। মনের মাঝে কিছুটা ভয় ভয় অনুভব হচ্ছে। এমন হচ্ছে কেন, বুঝতেই পারছিলাম না। সাহস নিয়ে কলেজের সামনে এগোতে লাগলাম। আজ কলেজের প্রথম দিন। সবকিছুই পরিবেশ নতুন। নতুন পোশাক, নতুন কলেজ, নতুন শিক্ষক, নতুন ছাত্রছাত্রী, কারোর বা নতুন ফ্রেন্ড ইত্যাদি। কলেজের মাঠে দেখলাম এক এক জায়গায় এক একজন দল বেঁধে বসে বসে গল্প করছে, কেউ বা ঘুরে বেড়াচ্ছে। আমি তো নতুন ছাত্র, কাউকে তো চিনি না, কেউ আমার পরিচিত আছে কিনা জানিও না। হঠাৎ এক পরিচিত জনের কণ্ঠ আমার কানে ভেসে আসলো। হ্যাঁ, কেউ যেন আমার নাম ধরে আমাকে ডাকছে। তাই আমি এদিক ওদিক তাকালাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। কে আমাকে ডাকছে, কি হতে পারে? ভালো করে খেয়াল করে দেখলাম মাঠের এক কোণে 6-7 জন বসে আছে। তার মধ্যে একজন আমাকে হাত ইশারা করে ডাকছে। দেখে একটু অবাক হলাম। আরে, এটা তো সাগর মনে হচ্ছে। তাহলে কি আমার পরিচিত কেউ না কেউ এই কলেজে আছেই? ভালোই হলো। খুশি হয়ে তাদের কাছে যেতে লাগলাম। মনের মাঝে একটু সাহসের সাথে আনন্দও ফুটে উঠলো। তাদের কাছে যেতে বললাম, আরে সাগর, রনি, তাপস, সবুজ, রবিউল, সখী, রকি, সজীব, তোরা সবাই কেমন আছিস? আমরা ভালোই আছি, তুই কেমন আছিস? ভালো আছি, কিন্তু তোরা এইখানে ভর্তি হয়েছিস অথচ আমাকে কিছুই জানালো না। কেন জানালি না রে? নাকি আমাকে ভুলে গেছিস? না রে দোস্ত, তোকে ভুলবো কেন? আসলে শরীরে দোস্ত, আমরা খুব ব্যস্ত থাকি তো তাই আর জানতে পারিনি। যখন শুনলাম তুই এখানেই ভর্তি হয়েছিস, তখন ঠিক করলাম আমরাও এখানেই ভর্তি হব, তাই ভর্তি হয়ে গেলাম। আচ্ছা, ভালো করেছিস। বাদ দে সব। তোরা কখন আসলি? এই তুই আসার কিছুক্ষণ আগে। ও, তা ক্লাস কখন শুরু হবে রে? 11টায়, এখন তো 10টা 25 বাজে। চল আমরা ক্যান্টিনে কিছু খেয়ে আসি। কেন, বাসা থেকে খেয়ে আসিসনি? হ্যাঁ, খেয়ে এসেছি। তো কি হয়েছে, চল আবার গিয়ে খেয়ে নিই। শালা গল্প করবো না তো শুধু সারাদিন খাই খাই করে। ওই সজীব, তুই সবার বিলটা দিয়ে দিস, তাহলেই হবে। কি তোরা খাবি আর আমি একা একা বিল দেবো মানে? হ্যাঁ দিবি তুই। তুই তো বললি খেয়ে আসি, চল। বসে আছিস কেন? তোরা যা, কত পারিস গিয়ে খেয়ে নে। তুই যাবি না কেন? তুই যে কিপটে, তো কি বলবি? ওই একদম কিপটে বলবি না, চল তোদেরকে পেট ভরে খাওয়াবো। আজ কলেজের প্রথম দিন বলে কথা, এবার তো খুশি। চল চল, দেরি করিস না। সেটা বড় কথা নয়। যার মন চাইবে সেই গিয়ে খেয়ে আসবে। আমরা যাবো না, তুই যা গিয়ে খেয়ে আয়। দেখ, না গেলে কিন্তু ভালো হবে না বলছি। তোরা যদি না যাস তো তোদের সাথে আর কথাই বলবো না আমি। আচ্ছা ঠিক আছে, রাগ করতে হবে না। ওই তোরা সবাই চল। তারপর সবাই ক্যান্টিনে গেলাম। যে যার মতো খুশি খেয়ে নিল। সবার খাওয়া শেষে সব বিল সজীব দিয়ে দিয়েছি। আমার বিলটাও দিতে চাইছিল, কিন্তু সজীব নিজেই দিতে দিল না। সবাই আমরা পেছনে পেছনে আসছিল। আমি সামনে দিয়ে ক্যান্টিন থেকে বের হচ্ছিলাম। সে সময় হঠাৎ এক মেয়ের ফোনে কথা বলতে বলতে এদিকে আসছিল। আমি অন্যদিকে তাকিয়ে হাঁটছিলাম। না বুঝে ওঠার আগেই হঠাৎ সে সময় তার সাথেই ধাক্কা লাগলো। তারপর মেয়ের হাতে থেকে মোবাইলটা নিচে পড়ে ভেঙে যায়। অতঃপর আমাকে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় একসাথে। সবাই অবাক চোখে আমাদের দিকে এক দৃষ্টিতে তাকালো। ওই ছোট লোকের বাচ্চা, চোখে দেখে চলতে পারিস না? এটা তুই কি করলি? মেয়েটাকে দেখার পর আমি আর আমার মাঝে নেই। এত সুন্দর দেখতে মেয়েটা। তার কাজল আঁকা দুটি হরিণের মতো চোখ, ঠোঁটে হালকা লিপস্টিক, ঠোঁটের কোণে ছোট একটা তিল, কপালের মাঝে ছোট্ট একটা টিপ। সব মিলিয়ে তার রূপের মায়াতে, তার রূপের কল্পনাতে যেন হারিয়ে গেলাম। সে আমাকে কি কি বকছে সেদিন আমার বিন্দু মাত্র কোনো হুঁশ নেই। আমি শুধু তার দিকেই এক দৃষ্টিতে তাকিয়েছি তো আছি। আমার এইভাবে তাকিয়ে থাকতে দেখে মেয়েটা প্রচন্ড রেগে গিয়ে আবার ঠাস করে তখন আমার হুঁশ ফিরে বলে, ওই ছোট লোকের বাচ্চা, জন্মেও কি সুন্দরী মেয়ে দেখিস নাই? এভাবে হামলার মতো হাঁ করে তা কি কি দেখছিস এমন করে? তোদের মতো ছেলেকে আমি ভালো করেই চিনি। সুন্দরী মেয়ে দেখলেই ধাক্কা মারতে ইচ্ছে করে। লুচ্চা কোথাকার, লুচ্চামি করতে আসছো সেখানে? দেখুন ম্যাম, আমি ইচ্ছে করে ধাক্কা দেই নাই। মুখে যা আসছে তাই বলে যাচ্ছেন কেন?
তুই একদম মিথ্যা বলবি না। তুই ইচ্ছা করেই ধাক্কা মারছস, যার জন্য 50,000 দামের ফোনটাও হারালাম। এত দামি মোবাইল তোর বাপ পারবে কিনে দিতে? যোগ্যতা আছে কেনার? ছোট লোক কোথাকার। দেখুন, আমাকে যা বলার বলুন। এখানে আমার বাবাকে নিয়ে বাজে কথা একদম বলতে পারবেন না। বলে কি করবি শুনি? তুই আমার ফোন ভাঙছিস, এর জরিমানা তোকে দিতেই হবে, নয়তো তোকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। আমাকে তুই ভালো করেই চিনিস না আমি কি করতে পারি, ভাবতেও পারবি না। 2 টাকার ফোন নিয়ে কেন তো ঝামেলা বাড়াচ্ছেন? এরকম একটা কেন, 10টা ফোন কিনে দেখাতে পারি আমি। কি বললি? এটা 2 টাকার ফোন? দাঁড়া, তোর ব্যবস্থা না করে ছাড়ছি না আমি। দোষ করে এখন আমার মুখের উপর তর্ক করছিস? তোর কি হাল করি দেখতে থাক। তারপর মেয়েটার আগে হন হন করে চলেই গেল। তোর অসময়ে কি থেকে কি ঘটে গেল, আমার মুডটাই খারাপ করে দিল। মেয়েটা কিন্তু দেখতে একদম মাশাআল্লাহ পরীর মতো হলেও তার মনে অনেকটাই অহংকার আছে। ওর আচরণ দেখেই বোঝা যায়। কিন্তু মেয়েটা কি? আরে মতিউর, মেয়েটা তোকে শুধু শুধু মারলো আর তুই কিছুই করতে পারলি না? কেমন ছেলে তুই রে? আর এরকম হাঁ করে তাকিয়ে কি দেখছিলি তাকে? পরীকে দেখছিলাম। কয় পড়ি কোথায়? পড়ি তুই কি স্বপ্ন দেখছিস নাকি রে? চোখের সামনে আমি শুধু তাকাতেই দেখতে পাচ্ছি সেই রূপের মায়াতে, সেই কাজল একা হরিণের মতো দুটি অসাধারণ চোখ, মায়াবী মুখের হাসিতে যেন আমি হারিয়ে গেছি। সত্যি অসাধারণ দেখতে মেয়েটা। যেভাবেই হোক মেয়েটাকে আমার করে নিতে চাই। সত্যি তাকে আমি দেখা মাত্রই ভালোবেসে ফেলেছি। মতিউর, তুই পাগল হয়ে গেছিস? আরে আমি তার জন্য পাগল হয়ে গেছি। সত্যি অসাধারণ মেয়েটা, এরকম সুন্দরী মেয়ে কোথাও দেখিনি। সত্যি কোথা থেকে যেন পড়ি আমার সামনে এসে কি কি বলে চলে গেল। চুপ কর, পাগলামি অনেক হয়েছে, এবার কান খুলে শুনে রাখ। তার বিষয়ে না জেনে, না শুনে, না বুঝে কিন্তু তুই ভুল পথে যাচ্ছিস। আমি ভুল পথে যাবে কেন? আমি তো ঠিকই বলছি, বুঝছিস না? তোর এটা করা মোটেও ঠিক হচ্ছে না। তুই কিন্তু মেয়েটার ব্যাপারে কিচ্ছু জানিস না। কি বলতে চাইছিস? তোরা যাই বলিস না কেন, তাকে আমি আমার করেই ছাড়বো, দেখে নিস। তুই ভুল করছিস। মেয়েটাকে ভালো করে চিনিস না ও তার যে কোনো উপায়ে ক্ষতি করেই ছাড়বি। তাই বলছি, ওর থেকে যতটা সম্ভব দূরে থাকবি। এটাই তোর জন্য ভালো হবে, নয়তো তুই সারা জীবন কষ্ট পাবি। তোর কিচ্ছুই করতে পারবে না। তুই শুধু শুধু ভয় পাচ্ছিস কেন? তাকে এমন ভাবে পড়াবো না, বুঝতেই পারবে না আমি কি জিনিস। আরে রাখ তোর লেকচার। এটা সত্য, মেয়েটা ভালো না, অনেক বড় লোকের অহংকারী দেমাগী মেয়ে। ওর সাথে যে অন্যায় করে তাকে শাস্তি না দিয়ে চুপ করে থাকার মেয়ে নয়। এমনকি ও অনেক ছেলেকে জলের ভাত খাইয়ে সেরেছে। তুই ওর ফোনটা ভেঙে ফেলেছিস, তার জন্য ও তোকে কিছু একটা ক্ষতি না করে চুপ করে থাকবে না। তাই বলছি, ও তোকে কিছু করার আগেই ওর থেকে খুব সাবধানে থাকবি তুই। এটাই তোর জন্য ভালো হবে, কথাটা মাথায় রাখিস। হ্যাঁ রে দোস্ত, সাগর যা বলছে সব সত্যি। মেয়েটা দেখতে সুন্দরী বটে, কিন্তু ওর মনে অনেক অহংকারী। কতজন যে ওকে প্রপোজ করেছে, তার বিনিময়ে তাদেরকে জেলে পাঠিয়ে দেয়। ওর বাবার অনেকটা ক্ষমতা রয়েছে, তাই একটু সাবধানে থাকবি। কি বলছিস তোরা এসব? আমি তো মেয়েটার ব্যাপারে এসব কিছুই জানতাম না। ভালো মেয়ে ভাবতাম, মনে মনে শয়তানি এত দূরে সেটা কখনো জানতাম না। সে যাই হোক, আমাকেও কিছুই করতে পারবে না, দেখে নিস তোরা। তোরা তো চিনিস মেয়েটাকে, তাহলে মেয়েটার নাম কি বললি না তো? কথাটা কিন্তু সহজভাবে নিস না, তোর জন্য কিন্তু বিপদ হবে, মনে রাখিস। আর ও মেয়েটার নাম? কিরে থামলি কেন, বল মেয়েটার নাম কি? ওই মেয়েটার নাম হলো সানজিদা। ওয়াও, সঞ্জিতা, অনেক সুন্দর নাম তো। কিন্তু ওর থেকে খুব সাবধানে থাকবি। ভাই চল, ক্লাসের সময় হয়ে গেছে। আমার জন্য তোদের কেন চিন্তা করতে হবে না, চল ক্লাসে যাই। তারপর ক্লাসে গেলাম। ক্লাসে গিয়ে আরেকবার অবাক হলাম। সেই মেয়েটা মানে সঞ্জিতার সামনের বেঞ্চে বসে, তার মানে সঞ্জিতাও আমাদের ক্লাসমেট। উফ, ভালোই হলো। সে আমার দিকে রাগী ভাবে তাকালো, মনে হচ্ছে এখনই আমাকে শেষ করে ফেলবে। আমি শুধু মুচকে হেসে পিছনে গেলাম। ও আরো রেগে চোখ লাল করে ফেলেছি। একা পেলে হয়তো এতক্ষণে ঝড় উঠে যেত আমার উপর। যাই হোক, একটু পর ক্লাসের শিক্ষক আসলেন। প্রথম দিন তেমন ক্লাস, সবার পরিচয় পর্ব শেষ করে স্যার কিছু লেকচার দিয়ে চলে গেলেন। এভাবে ক্লাস শেষ হয়ে গেল। কলেজ ছুটির পর বন্ধুদের সাথে বাসায় চলে আসি। এদিকে সঞ্জিতা আমাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও পেল না তাকে। সঞ্জিতার এক বান্ধবী বলল, কি রে, তুই বাড়ি যাবি না? এই সময় আবার কাকে খুঁজছিস? ওই যে তখন তোকে বললাম না, ওই বাঁদরটাকে খুঁজছি, কোথায় যে গেল বুঝতে পারলাম না। এতক্ষণ হয়তো সে বাসায় চলে গেছে।
যা করার কালকে করিস। এখন দেরি না করে চল, আমরা বাসা যাই। শিট, তাকে একটা উচিত শিক্ষা দিব বলে ভাবলাম, কিন্তু তার আগেই কুত্তাটা পালিয়ে গেল। যাই হোক, হারামজাদা পালিয়ে যাবে কই, কালকে কলেজে আসুক, মজা বোঝাবো। তারপর তারা একসাথে বাসায় চলে যায়। আমি বাসায় আসার পর মা বলল, কি রে, প্রথম দিন কলেজ কেমন কাটলো তোর? হ্যাঁ মা, খুব ভালো। মা, আমার খিদে পেয়েছে, আগে খাবার দাও। আচ্ছা, আয় দিচ্ছি। তারপর খাবার খেয়ে রুমে এসে বিশ্রাম নিলাম। বিকালে সিয়ামকে নিয়ে মাঠে আসলাম ক্রিকেট খেলার জন্য। এটা আজ নয়, প্রত্যেক দিন এই টাইমে বন্ধুদের সাথে ক্রিকেট খেলি। সন্ধ্যায় বাসায় এসে ফ্রেশ হয়ে উজু করে মসজিদে গিয়ে মাগরিবের নামাজ পড়া শেষে বাসায় এসে 3 ভাই বোন আলাদা আলাদা টেবিলে পড়াশোনা করি 9টা-10টা পর্যন্ত। এটা প্রতিদিনের রুটিন। তারপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। পরদিন যখন কলেজে আসলাম, তখন দেখলাম সঞ্জিতা ও তার বান্ধবী সহ কয়েকজন আমার সামনে রাগে মুড নিয়ে হাজির। এক্ষুনি আমায় খেয়ে ফেলবে। চোখ গিলে বললাম, হাই সুন্দরী ম্যাম, কেমন আছেন? নিশ্চয়ই সঞ্জিতার রাগে ফুঁসছি। আমি জানতাম আপনি আমার কাছেই আসবেন। কি বলি? হারামজাদা, তোর মতো ছোট লোকের কাছে আমি এমনি এমনি আসবো? ভাবলি কি করে? তোকে কি করে উচিত শিক্ষা দিতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। ম্যাম দেখুন, সামান্য একটা বিষয় নিয়ে ঝামেলা করবেন না। আমরা তো সেম ক্লাসমেট, এত ঝামেলা বাড়ানোর কি আছে? আমরা কি ভালো বন্ধু হতে পারি না? রাখ তোর বন্ধু, আমাকে তুই সামান্য ভাবিস না। আমরা ক্লাসমেট, তাই তুই আমার হাত থেকে বেঁচে যাবি ভেবেছিস? যদি সেটা ভেবেই থাকিস তাহলে তুই সেটা মস্ত বড় ভুল করেছিস। ক্লাসের ঘন্টা বাজতেই সঞ্জিতা আবারও বলল, ক্লাসে সময় হয়ে গেছে বলে তোকে আজ ছেড়ে দিলাম, নয়তো তোকে কি করতাম ভাবতেও পারতিস না। আজ বেঁচে গেলি, সুযোগ পেলে তোর কি হাল করে দেখে নিস। এই যে ম্যাম, আপনার ডায়লগ শেষ হলে এবার আমায় যেতে দিন। ক্লাসের সময় হয়ে গেছে, এবার তো যেতে দিন। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনি আমাকে কিছুই করতে পারবেন না। গুড বাই সুন্দরী। সঞ্জিতাকে কিছুই বলতে না দিয়ে আমি সোজা ক্লাসে চলে গেলাম। বন্ধুরা একটু পরে চলে আসলো। এদিকে সঞ্জিতা আমার ব্যবহার দেখে রেগে গিয়ে মনে মনে বলছে, হারামজাদা, তোকে আমি সুযোগ পেলে দেখিয়ে ছাড়বো আমি কি ডায়লগ করছি নাকি সিরিয়াসলি বলছি, কুত্তা একটা। সঞ্জিতার বান্ধবীরা বলল, কি রে সানজিদা, কি এত ভাবছিস? আজ ছেলেটাকে এভাবে এত সহজে ছেড়ে দিলি? কই, কিছুই তো করতে এসেও করতে পারলি না। এখন পারলাম না তো কি হয়েছে, সময় হলেই দেখতে পাবি। চল এখন ক্লাসে যাই। তারপর সঞ্জিতার বান্ধবী সহ সবাই ক্লাসে চলে আসলো। একটু পর স্যার ক্লাসে আসলেন। এদিকে খেয়াল করে দেখলাম সঞ্জিতা আমার দিকে রাগী ভাবে তাকাচ্ছে। বুঝলাম সে আমার উপর কেন রেগে আছে। তা দেখে আমি শুধু মুচকি হাসছি। সঞ্জিতা আমাকে হাসতে দেখে আরো রেগে গিয়ে সামনে মুখ ঘুরে নিল। মনে মনে কি বলছে কে জানে। আচ্ছা যাই হোক, সেই দিকে আর কান না দিয়ে ক্লাসে মনোযোগ দিলাম। দেখতে দেখতে সবগুলো ক্লাস শেষ হয়ে গেল। তাই বন্ধুদের নিয়ে একটা রেস্টুরেন্টে আসলাম কিছু খাওয়ার জন্য। তাই সবাই মিলে কিছু খেয়ে নিলাম। হঠাৎ পাশ থেকে কিছু মেয়েরা একটু অট্ট হাসাহাসি করছে দেখে আমি বাদে সবাই ওদের দিকে তাকালো। ব্যাপারটা আসলে কি নিয়ে হাসাহাসি করছে সেটা কেউ কিছুই বুঝলো না। ওরা এত হাসাহাসি করছে কেন রে? ব্যাপারটা কি? কে জানি কি ব্যায়াম ধরছে তাদের। আরে বাদ দে, ওরা যা ইচ্ছে তাই করুক, তোরা চুপ করে খেয়ে নেই। বাসায় যেতে হবে, আমার কাজ আছে। খালি খালি কি এত কাজ করিস রে তুই? সে সব বুঝবি না তুই। কেন বুঝবো না রে? বললেই তো বুঝবো রে। কি হলো, চুপ হয়ে গেলি কেন? কি আর বলবে তোদের, ওর প্রবলেম আছে তাই ও যাবে। এত জিজ্ঞেস করিস কেন? চুপ করে খা। ওর আবার কি প্রবলেম? তুই জানিস না ওর মা ছাড়া ওর আর কেউ নেই। এখন ওর মায়ের অবস্থা ভালো না, তাই ও বাড়ির সব কাজকর্ম করে, মাকে সাহায্য করে। বুঝেছিস এবার? ও আচ্ছা, বুঝছি। সরি ভাই, তাই তো বলি এত মন খারাপ কেন? কিরে সজীব, এ কথা বলতে এত সংকোচ বোধ করছিলি কেন? তোর মাকে ডাক্তার দেখাস নেই? হ্যাঁ রে, দেখাইছিলাম। ডাক্তার কি বলেছে? ডক্টর বলেছে ভালো হতে এখনো 6 মাস সময় লাগবে। ওষুধ ঠিক মতো খাচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না। কি যে করি বুঝতে পারছি না। মন খারাপ করিস না, তুই আরেকটা ভালো ডক্টরকে দেখাবি। ওকে দেখবি সব ঠিক হয়ে যাবে। চল এবার বাসে যাই। তাই করতে হবে দেখছি। সবার বিলটা দিতে গিয়ে এত বড় একটা হিমশিম খেতে হবে ভাবিনি। বিল 200 হবার কথা, সেই জায়গায় 800 টাকা হয় কি করে? 600 টাকা বেশি হলো কি করে? এ নিয়ে প্রশ্ন বলে মালিক বলে, এ ভাই, আমরা কি জানি তুমি খাওয়াইছো? তোমার জানো আমাকে কোনো প্রশ্ন করছো? বিলটা দিয়ে দিন। আজব তো, আমরা এই কয়জন ছাড়া আমরা আর কাকে খাওয়ালাম? আমাদের হিসেবে 200 হয়, আপনি কি করে 600 টাকা বেশি নেবেন?
আমরা বেশি নেই না, এ দেখুন আপনার হিসাব। একটা খাতা এগিয়ে দিয়ে, আর এ তো দেখছি 12 জনের। আপনার কি মাথা খারাপ? আমরা 7 জন খেলাম, এখানে 5 জন বেশি আসলো কি করে? আরে ভাই, ওই 5জন মেয়ে আপনারই তো ক্লাসমেট। এখানে ঝামেলা না করে বিলটা দিয়ে চলে যান। 5 জন মেয়ে মানে? আমরা তো কোনো মেয়েদের খাওয়াইনি, এখানে মেয়ে আসলো কোথা থেকে? ওই যে আপনাদের ক্লাসমেট মেয়েটার কি যেন নাম, ও হ্যাঁ মনে পড়েছে, সানজিদা নামের ওই মেয়েটা এসেই আপনাকে দেখিয়ে দিয়ে চলে গেল। যাওয়ার সময় বলল উনি আমাদের সপ্তাহের বিল দিয়ে দেবে। সবাই তো অবাক। সবাই এবার বুঝলো তারা কেন হাসাহাসি করছিল, কিন্তু সঞ্জিকাতে তো দেখলাম না। তখন রনিকে বললাম, কিরে তোরা কি সঞ্জিতাকে দেখেছিলি তখন? মুখটা ঘুরে বসেছিল তো তাই ভালো করে দেখতে পাইনি। কি আজব মেয়ে বাবা, নিজেরা খেয়ে দিয়ে পালিয়ে গিয়ে এভাবে আমাদের উপর বাস দিয়ে দিবে ভাবতে পারিনি। তা তো দেখতেই পাচ্ছি, এখন বিলটা দিব কি করে? আমার কাছে তো এত টাকা নেই, তোদের কাছে থাকলে দিয়ে দে। আমাদের কাছেও নেই। কি বিপদে পড়লাম রে ভাই, বিল না দিলে তো ছাড়বে না। আজ মনে হয় আমার কপালে দুঃখ আছে। সব দোষ তো তোর, প্রবলেমটা তোরাই, আমাদের নয়। তাই আমি চললাম, তুই কি করবি জানি না। বলে সবাই একে একে আমাকে বাস দিয়ে চলে গেল। এক একটা স্বার্থপর আমাকে বিপদে ফেলে নিজেরা এইভাবে চলে গেল। কেমন বন্ধু তোরা! এখন কি করি আমি? কিছু না ভেবে মালিক ভাইকে বললাম, ভাই দেখুন, এত টাকা আমার কাছে এখন নেই, আপনি দয়া করে এই 300 টাকা এখন নেন, বাদ বাকিটা কাল এসে দিয়ে যাব। কখন দিবা? তার কোনো বিশ্বাস নেই আমার। এভাবে অনেকেই টাকা মেরে দিয়ে পালিয়ে গেছে, তাদের কোনোই খবর নেই। এভাবে পালিয়ে যাওয়ার বাহানা ধরছো তাই না? কি বলছেন এসব আপনি? আমাকে বিশ্বাস করেন প্লিজ, আমি কালকে এসে অবশ্যই দিয়ে যাব। কালকে এসে দিবা, তার কি গ্যারান্টি তোমার? কি করলে আপনি আমাকে বিশ্বাস করবেন? কিছুই করতে বলিনি তোমাকে। আচ্ছা বলো, তোমার বাসা কোথায়? বললাম। তোমার বাবার নাম কি? জি, আমি আজিজের ছেলে। কি তুমি অজিজের ছেলে? জি ভাই। আচ্ছা ঠিক আছে, তোমার টাকা দিতে হবে না, তুমি এখন আসতে পারো। কেন ভাই? তোমার বাবা আমার পরিচিত এক বন্ধু, তাই ছেড়ে দিলাম। তুমি এখন নিশ্চিন্তে বাসায় ফিরে যাও। তোমার যখন ইচ্ছা, যা ইচ্ছা মন চাইবে এসে খেয়ে যেও। ও আচ্ছা, ধন্যবাদ ভাই, এখন আসি। যাক বাবা, বাঁচলাম। খুশি হয়ে মনে মনে বললাম। আচ্ছা যাও। তারপর যখন রিক্সা করে বাসে যাব, তখন পথের মধ্যে দেখলাম সঞ্জিতা ও তার বান্ধবীরা আমায় দেখে মিটমিট করে হাসছে। আমি মনে মনে বললাম, এই হাসি তোর বেশি দিন থাকবে না, এর মজা হারে হারে নিব তোর কাছে। বাসায় আসার পর হঠাৎ আমার ফোনে একটা অপরিচিত নাম্বার থেকে মিস কল আসে। কি হতে পারে? এ সময় কে কল দিতে পারে? যাই হোক, কল ব্যাক না করেই একটু পর আবার মিসড কল আসলো। আমি তেমন গুরুত্ব দিলাম না। তারপর আরো মিসড কল আসেনি, ভাবলাম কল ব্যাক করবো, কিন্তু মন চাইলো না, তাই আর দিলাম। দুপুর বিকেল গড়িয়ে গেল, কিন্তু সেই নাম্বার থেকে আর কল আসলো না। বিষয়টা না ভেবে ছেড়ে দিলাম। রাতে ঘুমানোর আগে আবার মিসড কল আসে সেই নাম্বার থেকে, তাই আমি কল ব্যাক না করে থাকতে পারলাম না। সাথে সাথেই সেই নাম্বার থেকে ফোন করলাম, কিন্তু ওপাশ থেকে ব্যস্ত বলছে। কিছুক্ষণ পরে আবার ফোন দিলাম, সে একই কথা, ব্যস্ত বারবার বলছে। কি আজব তো, মিসড কল দেয় আবার আমাকে ব্লক করে রাখছে। কেন এমন করছে সে? কিছু তো বুঝতে পারছি না, কি এমন করছে আমার সাথে। পরক্ষণে আবার ওই নাম্বারে মিসড কল আসে। আমি সাথে সাথে কল ব্যাক করলাম, কিন্তু কাজ হলো না। আজব লোক তো, কে সে? এভাবে আমাকে বিরক্ত করছে কেন? কিছু না ভেবেই ফোন সুইচ অফ করে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হলাম, উজু করে ফজরের নামাজ পড়লাম। নামাজ থেকে এসে কিছুক্ষণ ঘোরাফেরা করলাম। বাসায় এসে সকালের খাবার খেয়ে নিলাম। খাবার খাওয়ার সময় সিয়াম বলল, ভাইয়া, কি বল? ভাইয়া আমার একটা অঙ্ক খাতা লাগবে। তুমি কলেজ থেকে আসার সময় দোকান থেকে কিনে নিয়ে আসোনি? আচ্ছা, নিয়ে আসবো। তারপর সুমি বলল, ভাই আমারও লাগবে, তুই আমার জন্যও নিয়ে আসিস কেমন? আর আসার সময় আমার জন্য অনেকগুলো অনেকগুলো চকলেটও নিয়ে আসিস কেমন? ভাইয়া আমার জন্য চকলেট নিয়ে আসবা কিন্তু। আমি পারবো না আনতে। কেন পারবি না শুনি? আমার কাছে এত টাকা নেই। কি বললি তুই? আমার কাছে একদম মিথ্যে বলবি না। কালকে আমার সামনে বাবার কাছ থেকে 500 টাকা নিয়ে এখন বলছিস আমার কাছে নেই? মৃত্যু! সেসব তো শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে মানে? মানে খরচ হয়ে গেছে রে। কি করলি এত টাকা তুই? হুম হুম। তুই সেটা বুঝবি না, আমাকে আর প্রশ্ন করিস না তো। দেখেছো মা, তোমার আদরের ছেলে
কি বলছে এসব? এত টাকা একসাথে কিভাবে নষ্ট করেছে দেখেছো? জানিস তো ওকে কিছু বলেও লাভ হবে না। জানিস ও কারোরই কথা শুনে না। কথা না বাড়িয়ে এখন তোরা স্কুলে যা, তোদের স্কুলের সময় দেরি হয়ে যাচ্ছে তো। আমি জানতাম মা, তুমি তোমার ছেলেকে কিছুই বলবে না, শাসনও করবে না, বকাও দিবে না। যা করার আমাকেই করতে হবে। ভাই, তুই যদি না নিয়ে আসিস তো তোর সাথে আর কোনো কথাই বলবো না। যা করার বাবাকে দিয়েই করাতে হবে। আমি আর কথা না বাড়িয়ে চুপচাপ কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। আমি বাবাকে খুব ভালো। 3 ভাই বোনে একসাথেই বের হলাম। সুমি আর সিয়াম আমার উপর রাগ করে তারা একসাথে স্কুলে গেল। আমি আমার কলেজে চলে আসলাম। দেখলাম বন্ধুরা ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছে। সেখানে গেলাম। এরা আমাকে দেখেই বলল, সরি দোস্ত, কিসের সরি বলছিস? আসলে তোকে কালকে একা ফেলে চলে গেছিলাম, সেজন্য সরি। সে কোনো ব্যাপার না, তবে এটাই সত্যি যে তোরা কেউ আমার ভালো বন্ধু না। নিজের স্বার্থের জন্য তোরা অন্যকে ব্যবহার করিস। আজ থেকে তোরা আমার কেউ না। তোরা তোদের মতো থাক, আমি আমার মতো থাকবো। গুড বাই। এই মতিউর দোস্ত শোন, প্লিজ যাস না, দাঁড়া। আমাদের ভুল হয়ে গেছে দোস্ত, তুই এভাবে আমাদের ছেড়ে যাস না। তোর মতো ভালো বন্ধুর তুলনা হয় না। কে বলেছে আমরা তোর ভালো বন্ধু না? শুধু একটা ভুলের জন্য তুই এইরকম করছিস। আমরা বুঝতে পারিনি তুই এভাবে রেগে যাবি। এরপর থেকে আর এরকম ভুল হবে না দোস্ত, ক্ষমা করে দে না দোস্ত, প্লিজ। আমি নিশ্চুপ। কিরে, কথা না বলে চুপ করে আছিস কেন? কথা বল। আমরা তো তোর কাছেই ভুল স্বীকার করছি, তাও তোর রাগ কমছে না? আচ্ছা ঠিক আছে, তোর যা লোকসান হয়েছে আমরা সবাই তোকে দিয়ে দিচ্ছি, তবু রাগ করে থাকিস না ভাই। দেখ, আমি কারোর উপর রাগ করি, এটা তো আর ইচ্ছে করেই লোকসানটা হয়নি। তোদের কিছুই দিতে হবে না, চল এখন ক্লাসে যাই। না না, তাও তোকে নিতেই হবে। এই নে টাকা ধর। পাগলামি করছিস কেন? বললাম তো দিতে হবে না। আমি নেবো না, তোরা এটা নিজেদের কাছেই রেখে দে। অনেক করে বলার পরেও জোর করে পকেটে টাকা গুঁজে দিল। তারা কি অদ্ভুত বন্ধুগুলো। বন্ধুদের সাথে রাগ করে বেশিক্ষণ থাকাও যায় না। একদিক দিয়ে খোঁচা মারবে, বাস দেবে, আর পরে এসে ঠিকই মজা করে রাগ করবে। হ্যাঁ, এটাই বন্ধুত্ব। তারপর ক্লাসে আসলাম। আজ কলেজের সন্দীপটাকে দেখতে পেলাম না। কি ব্যাপার, আজ আসলো না কেন? বুঝলাম না। একটু পর স্যার আসলো। ক্লাস শুরু হলো। ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণ পর বাইরে থেকে কে যেন বললো, আসতে পারি স্যার? হ্যাঁ আসো। স্যার বলল, কি ব্যাপার সঞ্জিদা, আজ এত লেট কেন? স্যার, আসলে রাস্তায় গাড়ির জ্যাম ছিল তো, তাই একটু লেট হয়ে গেল। ও আচ্ছা ঠিক আছে, বসো। তারপর বুঝলাম এই তো সঞ্জিদা এসেছে। ভালোই হলো। ওকে দেখলেই কেন জানি মনের মাঝে ভালো লাগা কাজ করে। সঞ্জিদা আসার পর মনটা সঞ্জিদার দিকে, ক্লাসের দিকে কোনো খেয়াল নেই, মনোযোগ নেই। এদিকে হঠাৎ কে যেন এক টুকরো কাগজ ফুঁকে মারলো, আর সেই কাগজটা সঞ্জিদার গায়ে গিয়ে পড়লো। সঞ্জিদা সেটা দেখেই পিছনে তাকালো যে কে এটা মারলো। আমি যে সঞ্জিদার দিকে তাকিয়েছিলাম সেটা সঞ্জিদা আমাকে দেখে সে ভেবে নেয় যে আমি তাকে এই কাগজটা ছুঁড়ে মেরেছি। তাই সে কাগজের টুকরোটা হাতে নিয়ে খুলে যা দেখলো, বড় করে লাভ আঁকা, তার মাঝখানে বড় করে লেখা আই লাভ ইউ S+M, আর কিছুই নেই। এইটুকু লেখা ছিল। সেটা সঞ্জিদা দেখে ভীষণ রেগে স্যারকে যা যা বললো তা ক্লাসের সবাই অবাক। তার থেকে বেশি অবাক হই আমি সঞ্জিদার থেকে এটা শোনার জন্য মোটেও আশা করিনি। মতির ক্লাসের সময় এই কাজটি করা কি তোমার ঠিক হলো? ক্লাস শেষে তোমার ব্যবস্থা করছি, বের হও আমার ক্লাস থেকে। তোমার মতো বেয়াদব ছাত্র আমার ক্লাসে কিছুতেই করতে পারবে না। বের হও ক্লাস থেকে। আমি এই মুহূর্তে কি করব বুঝে উঠতে পারছিলাম না। তারপর আমি বললাম, স্যার বিশ্বাস করেন আমি সব। কথা শেষ না হতেই স্যার বলে উঠলেন, এই বেয়াদব ছেলে, কথা বললে কথা কানে যায় না। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। বের হয়ে যাও আমার ক্লাস থেকে, পরে এর ব্যবস্থা করছি। তখন আর কিছুই বলতে পারলাম না। বুঝতেই পারছি স্যার অনেক রেগে গেছে। এরকম একটা কাজ করলে রেগে যাওয়াটাই স্বাভাবিক। কে এই কাজটা করতে পারে? কে আমাকে গোপনে মিথ্যে অভিযোগ ফাঁসালো? কিছুতেই কিছু বুঝতে পারলাম না। বন্ধুরাও চিন্তিত, তারাও এই কাজটি কিছুতেই বুঝতে পারছে না। তারা শুধু তাকাতাকি করছে একেবারে উপরের দিকে। আমি মাথা নিচু করে বাইরে চলে গেলাম। এদিকে সঞ্জিদা সহ তার বান্ধবীরা মুচকি হাসছে। হয়তো আমার এই অপমান তাদের কাছে অনেক খুশির। বাইরে আসার পর কিছুক্ষণ পরেই ক্লাস শেষ হলো। স্যার বাইরে এসে আমাকে দেখতে পেয়ে অফিসে যেতে বললেন। সাথে সঞ্জিদাও অফিসে প্রিন্সিপালের কাছে নিয়ে গেলেন। যাওয়ার পর সবকিছু প্রিন্সিপাল শুনে একটু রেগে গেলেন আমার উপর। প্রিন্সিপাল বললেন, কি মতির, এসব কি শুনছি? তুমি একজন ভালো ছাত্র হয়ে এসব বাজে কাজ করবে ভাবিনি। এটা তোমার কাছ থেকে আশা করিনি মতিউর। এই ছেলে, তুমি এখানে পড়াশোনা করতে এসেছো নাকি শুধু প্রেম টেম করতে এসেছো?
না মানে স্যার সত্যি বলছি আমি আমি কি আমি করছো হ্যাঁ? তোমার বাবা আমাকে আদব কায়দা কিছুই শেখায়নি? এখানে পড়াশোনা করতে এসে বদমাইশি করতে এসেছো নাকি ক্লাসে? আমাদের কলেজে এসব চলবে না, বুঝেছো? শুনো, এখনও সাবধান হও বলছি। যদি ভালো ছাত্র হও, ভালো করে পড়াশোনা করতে চাও, মানুষের মতো মানুষ হতে চাও, বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চাও, তাহলে এই কলেজে পড়াশোনার জন্য থাকতে পারবে, নয়তো টিসি দিয়ে কলেজ থেকে বের করে দেবো, বুঝেছো? আমি নিশ্চুপ। মতিউর, আজকের মতো তোমাকে ছেড়ে দিলাম, এরপর ভুল করলে আর রেহাই পাবে না। সানজিদা, সরি বলে নিজ নিজ ক্লাসে যাও। জি সরি সঞ্জিতা, দোষ না করো। এই প্রথম কেন জানি অনেক অপমানিত হতে হলো। কলেজে খুব কষ্ট পেলাম, আজ কিছুই করার নেই। যে কেউ আমার কথা শুনতে চাইছে না, বিশ্বাসও করছে না, বুঝতেও চাইছে না। কেউ না কেউ আমার সাথে বেইমানি করে আমাকে ফাঁসাচ্ছে, এতে তার কি লাভ হচ্ছে বুঝতে পারছি না। তারপর অফিস থেকে বাইরে আসার সময় সঞ্জিতাকে বললাম, সঞ্জিতা দাঁড়াও। কি হয়েছে? বিশ্বাস করো সঞ্জিতা, এই কাগজ আমি কখনোই করিনি। দেখো, সবাই আমাকে শুধু শুধু ভুল বুঝছে। ভুল বুঝবে না তো কি করে বিশ্বাস করবে তোকে? মানে? কি মানে করছিস? ভুল করে এখন না জানার ভান করছিস? সত্যি বলছি, আমি এসব কিচ্ছু জানি না। থাক থাক, এখন আর ভালো মানুষ সবার জন্য মিথ্যে নাটক করতে হবে না। তোদের মতো ছেলেরাই এরকমই সুন্দরী মেয়েদের পেছনে সারা দিন ঘুরঘুর করিস। স্যার কি বললে ভুলে যাস না কিন্তু। ও হ্যাঁ, আর শোন, ওই চিঠিটা তুই দিচ্ছিস এটা আমি 100% শিওর। যে ভুলটা তুই করেছিস, কি করে তোকে বিশ্বাস করব? হ্যাঁ, সরে যা আমার সামনে থেকে। আর আমার সামনে তুই কখনো আসবি না। তোর মতো ছোট লোকের সাথে আমি প্রেম করব, এটা ভাবলে কি করে তুই? বলেই চলে গেল সঞ্জিতা। কি আজব মানুষ, কি বলে গেল এসব। ভাবলাম সে বিশ্বাস করবে, কিন্তু উল্টো আমাকে বাস দিয়ে গেল। উফ, সবাইকে বিশ্বাস করানোটাই জটিল এখন। তারপর বন্ধুদের কাছে যেতেই তারা এক একজন এক এক প্রশ্ন করতে লাগলো। তাদেরকে কান না দিয়ে আমি নিশ্চয় মনে ভেবেই চলেছি অন্য কিছু। হঠাৎ আজ কি থেকে কি হয়ে গেল। এই মতিউর, মতিউর, ও হ্যাঁ বল। বল মানে? এতক্ষণ আমরা কি বললাম আর তুই কি শুনলি? আর তুই কি এত ভাবছিস বলতো? কিছু হয়নি, চল বাসে যাব। এখনই বাসায় যাবি মানে? ভালো লাগছে না রে, তোরা থাক, আমি গেলাম। বলে বাসার উদ্দেশ্যে হাঁটাতে হলাম। এই দাঁড়া, শোন, আমরাও যাব। তারপর সবাই কোনো কথা না বলে যে যার মনে বাসায় চলে গেলাম। আমি এতটাই টেনশনে ছিলাম যে ভাই বোনের জন্য খাতার চকলেট নিতে একেবারেই ভুলে গেলাম। বাসায় খালি হাতে যাওয়ার পর শুরু হয়ে গেল আরেক ঝড়। বাসায় আসার পর কারোর সাথে কোনো কথা না বলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু বিছানায় বিশ্রাম নেই। সেই সময় ছোট ভাই সিয়াম এসে আমার বিশ্রাম নেওয়ার 12টা বাজিয়ে দিল। সিয়াম আস্তে আস্তে আমার কানের কাছে এসেই এত জোরে একটা চিৎকার মারলো, মনে হচ্ছে এই বুঝি কানের পর্দাটা ফেটে গেল। সাথে সাথে চমকে গেলাম, দেখলাম সিয়াম দাঁড়িয়ে হাসছে। আমি রেগে গিয়ে সিয়ামকে একটা থাপ্পড় মেরে দিলাম। কি করলি তুই? এটা মজা করিস সব সময়, বিয়াদব ছেলে কোথাকার। কি জন্য এসেছিলি আমার রুমে? হ্যাঁ, ভাইয়া, তুমি আমাকে শেষ পর্যন্ত আমার গায়ে হাত তুললে। বিয়াদবি করেছিস তাই মার খেলি। এর আগে তো এরকম করতে না, তাহলে আজ হঠাৎ এরকম করলে কেন? এই কাঁদবি না একদম, যা রুম থেকে। আমি এসেছিলাম চকলেট নিতে, তার বদলে তুমি আমাকে মারলে। যাও, তোমার সাথে আর কোনো কথা নেই। বলেই চলে গেল সিয়াম রাগের মাথায়। আমি কি করলাম? মার তো দূরের কথা, যাকে আজ পর্যন্ত কখনো ধমকের সুরে কথা বলি না, আর আজ কিনা আদরের ছোট ভাইকে মারলাম, ধমকালাম। তার তো কোনো দোষ নেই, এই বয়সে তো দুষ্টুমি করবে। অবুঝ একটা বাচ্চা, বেচারা কষ্ট পেয়েছে। যাই গিয়ে সরি বলে নেব, কিন্তু তাদের আবদারটা আজ পূরণ করতে পারলাম না। এটা ভেবেই নিজের খুব খারাপ লাগছে। আজ কিছুক্ষণ পর দুপুরের খাবার খেতে গেলাম, কিন্তু খাবার টেবিলে কেউ নেই, মা ছাড়া। মা একা একা বসে অপেক্ষা করছে, হয়তো আমার জন্য। আমি গিয়ে মাকে বললাম, কি হলো মা, ওরা দুজন কই, ওরা খাবে না? তোর জন্য ওরা রাগ করে না খেয়ে রুমে শুয়ে আছে। বুঝলাম ওরা আমার উপর রেগে আছে। ও, আচ্ছা ঠিক আছে, আমাকে খাবার দাও। তোর আজ কপালে ভাত নেই। কেন, আমি আবার কি করলাম? তুই ভালোই জানিস কি করেছিস। করেছি মানে, ও এবার মনে পড়ছে। শিয়াম নালিশ করেছে মায়ের কাছে মনে হয়। কি মিনমিন করছিস? আমি নিশ্চুপ। চুপ করলি কেন? না মানে আসলে কি যে বলি। শোন, আজ সিয়ামের গায়ে হাত তুলেছিস, সেটা ওর গালে হাতের ছাপ দেখেই বুঝেছিলাম, তাই তার জন্য আজ তোর কপালে ভাত নেই। এসব কি বলছো মা? না খেলে তো আমি মারা যাবো মা। বেশি ন্যাকামি করিস না, আমার সামনে থেকে দূর হ।
আচ্ছা মা, আমি ওর কাছে সরি বলে আসছি, তো আমাকে খেতে দাও মা প্লিজ। সরি বললি কি ওর রাগ ভাঙবে? ভেবেছিসটা কি তুই? তাহলে কি করতে হবে বলো, আমি তাই করব। আমি যা বলবো তাই করবি। হ্যাঁ মা, করবো, বলো। ওদের রাগ কিভাবে ভাঙাবি সেটা তুই ভালোই জানিস। তবে হ্যাঁ, ওরা খেতে আসলে তবে তুই খেতে পারবি, নয়তো পারবি না এখন। ও এই ব্যাপার, আচ্ছা দেখছি কি করা যায়। তুমি শুধু আমাকে 5 মিনিট সময় দাও, দেখবি তোমার ছেলের কাজ হয়ে গেছে। তারপর চলে গেলাম বাইরে। আপনারা হয়তো ভাবছেন রুমে না গিয়ে বাইরে গেলাম কেন, জানতে পারবেন, করতে থাকুন। বাইরে গেলাম 2 মিনিটের মধ্যেই আবার বাসায় চলে আসলাম। দেরি না করে সোজা সিয়াম ও রুমে গেলাম। দেখলাম ওরা মন খারাপ করে শুয়ে আছে, তাই দেরি না করে ওদের কাছে গেলাম। কি হয়েছে আমার এই ছোট ভাইটার? আমার কাছে কেন এসেছো? যাও, চলে যাও এখান থেকে। ওলে বাবালে, আমার ভাইটা তো দেখি অনেক রেগে আছে। সরে যাও এখান থেকে, লাগবে না তোমার আদর। মেরে টেরে এখন ঢং করতে এসেছো? সরি ভাই, ভুল হয়ে গেছে। এই দেখ কান ধরেছি, আর কোনোদিন তোমাকে মারবো না, এবার তো খুশি? নিশ্চয়। সুমি, শিয়াম চল খেতে আয়, অনেক খিদে পেয়েছে আমার, চল। সুমি বলে উঠলো, আমার চকলেট চাই, সেটা দিলেই তবে যেতে পারবো, নয়তো না। ও মা তাই? এনে তোদের জন্য অনেকগুলো চকলেট, আর এনে খাতা নিয়ে এসেছি, এবার তো খুশি? একজনকে আগে থেকেই বলে রেখে গেলাম, যখন আমি এসব আনতে ভুলে গেছিলাম। ওয়াও! আমিও নিব ভাইয়া। দুজনের জন্য নিয়ে আসলাম, এবার চল। তুমি যে বললে নিয়ে আসতে ভুলে গেছি, তাহলে কখন নিয়ে আসলে এসব? আরে না, সেটা তো মজা করে বলছিলাম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। এবার তো তোদের রাগ ভাঙছে। কে বললো আমার রাগ করে আছি? আমি যে মারলাম বকলাম। ভুল তো আমারও ছিল ভাইয়া। তুমি আমাদের বড় ভাইয়া, সেই শাসন করার অধিকার তোমার আছে। এত রাগ করার কি আছে? পরে তো আমার আবার এক হয়ে যাওয়াই, তাই না? ওলে বাবালে, এত বুদ্ধি হলো কোথা থেকে? আচ্ছা ঠিক আছে, চল খেতে যাই এবার। চলো। তারপর সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ করে আমি রুমে চলে আসলাম। বিকেলে কোথাও গেলাম না, ঘুমিয়েই কাটিয়ে দিলাম রাতের পর। কলেজে আসার পর থেকে মনটা অনেক খারাপ হয়ে আছে। কলেজের অপমানের কথা মনে পড়লে মনটা আরো বেশি খারাপ হয়েছে। অপরাধ না করেও অপমানিত হতে হলো, কিছুই ভালো লাগছে না এখন। আসলে কাজটা কে করতে পারে বলে ভাবতে লাগলাম। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম নিজেও জানি না। পরদিন কলেজে সবাই এসেছে। বন্ধুদের সাথে কিছু কথোপকথন হতেই একজনকে আমার একটু সন্দেহ বলে মনে হচ্ছে, নাকি এটা আমার মনের ভুল। সন্দেহ করা ঠিক হবে কিনা জানি না, তবে এটাই সত্য যে আমাদের মাঝে কেউ একজন এই কাজটি করছে। আসলে সে কে, আর কেনই বা এসব করছে? আপনাদের কাছে প্রশ্ন, এই 7জন বন্ধুর মধ্যে কে হতে পারে? হঠাৎ রনি বলে উঠলো, কি রে দোস্ত, কাল বিকালে মাঠে আসলি না কেন? কি হয়েছিল তোর? না রে, তেমন কিছু হয়নি, এমনি আসেনি। ও, ওকে চল, ক্লাসের সময় হয়ে গেছে। ওকে চল। তারপর সবাই ক্লাসে গেলাম। সবাই যে যার মতো বেঞ্চে বসে পড়লো। ফার্স্ট বেঞ্চে খেয়াল করলাম আজ সঞ্জিদা কলেজে আসেনি। কেন আসেনি কে জানে। যাক, ওর কথা কেন ভাবছি আমি? আসলে কি আর না আসলো আমার কি? তারপর পেছনে খেয়াল করলাম একটা বিষয় জানা যায়। পেছনের শেষ বেঞ্চে 2জন বসে আছে, রকি, মাহিন। তারপর বেঞ্চে 3জন বসে আছে, সুমন, সবুজ, সজীব। তারপর আমরা 3জন, আমি, সাগর এবং রনি। এই কয়জনের মধ্যে একজনের উপরও আমার সন্দেহ। কেন সন্দেহ করছি আসুন জানি। কাল রাতে অনেক চিন্তা ভাবনার পর ঠিক করেছিলাম যে আসল সত্যিটা কি। আমি যখন সঞ্জিতের দিকে এক পলকে চেয়েছিলাম বা তাকিয়েছিলাম, ঠিক তখনই কেউ ওর দিকে কাগজটা ফুঁকে মারিছিল। আসলে এখানে চিন্তার বিষয় যে কাগজটা আসলো কোথা থেকে উড়ে আসলো, কিভাবে আসলো, ডান দিক থেকে নাকি বাম দিক থেকে নাকি পেছনের দিক থেকে? আমি অনেক ভাবার পর এটাই শিওর যে কাগজটা পেছন থেকে এসেছিল। মানে আমার ঠিক পেছন দিক থেকেই এই কাগজটা তার গায়ে এসে পড়েছিল। এটা ডানে বামে সামনে থেকে আসে, পিছন দিক থেকে এসেছিল। তা আমি শিওর যে এই কয়জনের মধ্যে আমার সন্দেহ। কি হবে বুঝতেছিলাম না। হঠাৎ সাগর বলল, কি রে দোস্ত, এদিক ওদিক পেছনের দিক বারবার তাকাচ্ছিস কেন? কাকে খুঁজছিস? ও আরে কিছু না, এমনিই দেখছিলাম এ আর কি। না, তুই আমাকে মিথ্যে বলছিস। তোকে দেখেই আমি বুঝতে পারছি, তোকে দেখে খুব চিন্তিত লাগছে। কেন, কি হয়েছে? সত্যিটা বলছিস না কেন? না মানে সেরকম কিছু না রে, এখন কথা বলিস না। স্যার আসছে, ক্লাসে মন দে এখন। সুতরাং এখন না বলাই ভালো। বন্ধুদের মধ্যে অকারণে কাউকে সন্দেহ করা ঠিক হবে না। আমাকে আগে ভালোভাবে জানতে হবে। তারপর স্যার ক্লাস নিতে লাগলেন। ক্লাসে সবাই মনোযোগী। ক্লাসের শেষে কিছুক্ষণ পর স্যার আমার কাছে এসে বলতে লাগলেন, কি ব্যাপার মতিউর, তুমি কি আবার সানজিদাকে বিরক্ত করছো? না তো স্যার। তাহলে সানজিদা আজ কলেজে আসেনি কেন? তুমি নিশ্চয়ই এ বিষয়ে ভালো জানো।
স্যার আমি সত্যি বলছি, এসব কিছুই জানি না। সে কেন কলেজে আসেনি তার কারণ আমি জানি না। ও আচ্ছা, কিছুই জানো না নাকি না জানার ভান করছো? কিছু বলতে গিয়েও নিশ্চুপ হয়ে গেলাম। স্যার এসব কি বলছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হলো মতিউর, চুপ হয়ে গেলে কেন? তুমি কি জানো এখন সানজিদা কোথায়? না তো স্যার। কলেজের সবাই জানে আর তুমি কিছুই জানো না? সানজিদা এখন হাসপাতালে আছে। তুমি জানো না, তার মানে এটাই সত্য যে তুমি এই কাজটি করেছো। এসব কি বলছেন স্যার, আমি তো আপনার কথাই বুঝতে পারছি না। আর সঞ্জিতার কি হয়েছে স্যার, আমি তো সত্যি জানি না। মিথ্যা বলিও না। তুমিই তো মুখোশ পরে কালকে কলেজের ছুটির পর রাস্তায় সানজিদাকে কিডন্যাপ করার চেষ্টা করেছিলে। আর সানজিদা ভয় পেয়ে নিজেকে বাঁচানোর জন্য দৌড়াতে থাকে, যার ফলে এক গাড়ির সাথে ধাক্কা লাগে। ছোট্ট অ্যাক্সিডেন্ট হয় সানজিদার। এসবের জন্য তুমিই দায়ী মতিউর। স্যারের কথা শুনে তো আমি অবাক, সাথে ক্লাসের সবাই আমার দিকে তাকালো। স্যার দেখুন, আপনার কথা ভুল হচ্ছে। আমি কেন এসব কাজ করতে যাবো বলেন? আমি তো বন্ধুদের একসাথে বাসে গিয়েছিলাম। তারপর সাগর বলল, হ্যাঁ স্যার, ছুটির পর মতিউর তো আমাদের সাথেই ছিল এবং আমরা বাসায় একসাথে গিয়েছিলাম। ও তাই, তাহলে এই কাজ কে করতে পারে বলো? কোনো অপরিচিত লোক এসে কি কাজটা করবে, নাকি পরিচিত কেউ এই কাজ করবে? আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। সেটা অন্য কেউ ছিল না তুমি ছিলে। সবাই নিশ্চুপ। তোমরা তো ভালোই জানো কালকে কাকে অপমান করা হয়েছিল, সেই এই কাজটা করবে বলেই প্রতিশোধ নেওয়ার জন্য সে তাই করে বসলো। কি মতিউর, ঠিক বললাম? আমি তো স্যারের প্রত্যেক কথায় অবাক হচ্ছি। তারপর বললাম, স্যার এটাও তো হতে পারে আমাদের কলেজের অন্য কেউ এই কাজটি করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। প্লিজ স্যার, আমার কথাটা একবার বিশ্বাস করুন। নিজেকে বাঁচানোর জন্য এরকম কথা, কত মিথ্যা বাহানা ধরবা? নিজে কাজটি করে অন্যের দোষ দিচ্ছ, বেয়াদব ছেলে। শুধু আমি নই, কলেজের সব স্যার তোমাকে সন্দেহ করছেন। কিছুক্ষণ পর তোমাকে প্রিন্সিপাল তোমাকে ডাকবে, গেলেই সব বুঝতে পারবে। তারপর স্যার চলে গেলেন। আমি টেনশনে পড়ে গেলাম, এসব কি হচ্ছে আমার সাথে? আমি তো পাগল হয়ে যাচ্ছি। বন্ধুরা আমাকে নানানভাবে প্রশ্ন করছে, আমি কি উত্তর দেব বুঝতে পারছিলাম না। একটু পর পিয়ন এসে আমাকে ডাকলো। আমি অফিসে গেলাম, জানি না কি হতে চলেছে আবার। আমি খুব টেনশনে আছি। তারপর প্রিন্সিপাল স্যার যা বললেন, আমার মাথায় যেন আকাশ পাতাল ভেঙে পড়লো। তুমি এত বাজে কাজ করবে ভাবতে পারছি না। তুমি আবার এই একই ভুল করছো? স্যার কি বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কি এমন বাজে কাজ করছি যে আমাকে এভাবে মিথ্যা অপবাদ দিচ্ছেন? আমি কেন মিথ্যা বলছি না? সানজিদার অবস্থার জন্য একমাত্র তুমি দায়ী। কেন তাকে রাস্তায় তাড়া করেছিল বলো? সত্যি বলছি স্যার, আমি কাউকে তাড়া করিনি। আমি তো বন্ধুদের সাথে বাসে গিয়েছিলাম। কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা আমি ভালো করেই জানি। আজ সকালে সানজিদার জ্ঞান ফেরার পর জানতে পারি এ কাজ তুমিই করেছো। সানজিদা নিজের মুখেই শুনেছি। স্যারের কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। এসব কি হচ্ছে আমার সাথে? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। কে এই কাজ করে আমাকে ফাঁসাতে চাচ্ছে? কে হতে পারে? তুমি একবার কি জবাব দিবে বলো? তোমার তো কিছুই বলার নেই মিস্টার মতিউর। স্যার স্যার আমাকে দয়া করে বিশ্বাস করুন স্যার, এসব আমি কিচ্ছু করিনি। কেউ আমাকে ফাঁসাচ্ছে স্যার। আমাকে এই কলেজ থেকে তাড়াবার জন্য ষড়যন্ত্র করছে কেউ। প্লিজ স্যার বিশ্বাস করুন। আমি কি করে এসব বাজে কাজ করতে যাব বলেন? এই ছেলে, নাটক করা বন্ধ করো। আমি কোনো নাটক করছি না স্যার। স্যার আমি একটা কথা বলতে চাই, আপনাকে শুনতে হবে। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। প্লিজ স্যার আমার কথাটা একবার শুনুন স্যার, প্লিজ প্লিজ। আচ্ছা, ওকে কি কথা বলবে বলো? আমি যে কাজটা করেছি বলে আপনি বলছেন, সেটার কি প্রমাণ আছে আপনার কাছে? এমনকি সঞ্জিদাকে যে তাড়া করছে সেটার কি প্রমাণ দেখাতে পারবেন? এমনকি সঞ্জিদা পারবে প্রমাণ করে দিতে? স্যার দেখুন, কোনো প্রমাণ ছাড়া আমাকে বিনা অপরাধেই এই নিষ্পাপ মানুষকে এভাবে শাস্তি দিতে পারেন না, কিছুতে না। স্যার কিছুক্ষণ চুপ থাকার পর বলল, ঠিক আছে, তুমি যেটা বলেছো সেটাই হবে। তবে হ্যাঁ, যদি প্রমাণ সত্য হয় যাই, তাহলে আমি তোমাকে 3টা শর্ত দিব। এই 3টা শর্তের মধ্যে তোমাকে যে কোনো একটা শর্ত মেনে নিতে হবে। ঠিক আছে স্যার, আপনি যে শর্ত দেবেন সেই শর্ত আমি মানতে রাজি আছি। শর্ত হলো 1, প্রমাণ শর্ত হলে তোমাকে এই কলেজ থেকে তোমাকে অপমানিত হয়ে এখান থেকে চিরকালের জন্য বিদায় নিয়ে চলে যেতে হবে। 2, 7 মাসের জন্য তোমাকে জেলে যেতে হবে, যা কঠিন শাস্তি তোমার জন্য অপেক্ষা করছে। শর্ত 3, শেষ শর্ত হলো যদি তোমার বাবা মায়ের সম্মান রক্ষা করতে চাও আর এই কলেজের ভালোভাবে থেকে পড়াশোনা করতে চাও, তাহলে তোমাকে সানজিদার চিকিৎসার যা যা খরচপাতি সব কিছুই তোমাকেই দিতে হবে। আর যদি না পারো তাহলে সানজিদার সব কথা শুনতে হবে এবং ওর সারা জীবনের গোলাম হয়ে থাকতে হবে।
কি মতিউর, রাজি তো? আমি নিশ্চুপ, মহা চিন্তা জগতে পড়ে গেলাম। আমি কি করব এখন? কি হলো, চুপ করে আছো কেন? জি স্যার, ঠিক আছে স্যার, আমি রাজি। তাহলে কালকে সব ব্যবস্থা হবে, তুমি এখন আসতে পারো। জি স্যার। তারপর বাইরে চলে আসতেই এক স্যার বলে উঠলো, কি স্যার, আপনি এটা কি করলেন? সরাসরি ওকে কলেজ থেকে বের করে দিলেই তো পারতেন, এত ঝামেলা করার কি আছে? সেসব তুমি বুঝবে না, ছেলেটা যা বলছে তাই হোক। স্যার, প্রমাণ হয়ে গেলেও যদি সত্যি সত্যি সানজিদার গোলাম হয়ে যায়, এটা কি ভালো মনে হলো আপনার? আপনি মেনে নিতে পারবেন সে আপনার ভাতিজির গোলাম হয়ে থাকুক? হ্যাঁ সানজিদা, ওকে উচিত শিক্ষা দিবে, যাও নিজের কাজ করো বিয়ে। ঠিক আছে স্যার। তার মানে সঞ্জিতের চাচা প্রিন্সিপাল স্যার? এই জন্যই তো বলি স্যার সঞ্জিতের এত সাপোর্ট করছে কেন। এবার মনে হয় আমার আর এই কলেজে থাকা হবে না। ক্যাম্পাসে গিয়ে একা একা বসে আর মনে হয় ভাবতে লাগলাম, হঠাৎ কে যেন বলে উঠলো, কি হলো মতিউর, কি এত ভাবছিস? দেখতে থাক তোর সাথে আর কি কি ঘটে। বলে সে এক অট্টহাসি হেসে থেমে চলে গেল। আমি সাথে সাথেই এদিক ওদিক তাকালাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। আমি বললাম, কে তুমি? সামনে এসে কথা বলো। কিন্তু তার আর কোনো আওয়াজ এলো না। কি হতে পারে এটা? কারণটা তো আমি ঠিক চিনতে পারলাম না। সেই সময় বন্ধুরা এসে বলল, কিরে দোস্ত, একা একা বসে কি মিনমিন করে কথা বলছিস? তারপর বন্ধুদের সবকিছু খুলে বলার পর বললাম, তোরাই বল এখন আমি কি করব? তোকে নিয়ে এত সমস্যা, যে এসব করছে তাকে ধরতে পারলে আমরা তাকে জ্যান্ত ছাড়বো, ওকে শেষ করে ফেলবো ওকে। থাক রে, সেসবের দরকার নেই। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, যে আমি তার কি এমন ক্ষতি করছি যে যার কারণে সে আমাকে বিপদে ফেলে কষ্ট দিয়ে তার কি এমন লাভ হচ্ছে বলতো তোরা? তুই একদম টেনশন করিস না, আমরা এখনই দেখছি কি করা যায়। তারপর যে যার মতো বাসায় চলে গেলাম। পরের দিন কলেজে এসে দেখলাম সবাই এসেছে, এমনকি সঞ্জিতাও এসেছে। দেখলাম তার মাথায় ব্যান্ডেজ লাগানো। জানি না আমার সাথে আজ কি হতে চলেছে। ভাবলাম সঞ্জিতার সাথে একটু কথা বলে আসি, কেমন আছে সে এখন। সঞ্জিতার কাছে গিয়ে কথা বলতেই ঠাস ঠাস। অতঃপর সঞ্জিতা যা বললো আমি এক মুহূর্তেই কখনো আশাই করিনি। সঞ্জিতার কাছে গিয়ে বললাম, হ্যালো সঞ্জিতা, এখন কেমন আছেন আপনি? জানোয়ারের বাচ্চা, তুই আবার এসেছিস আমার সামনে? কোন মুখ নিয়ে এসেছিস আমার সামনে? তুই আমার অবস্থা খারাপ করে দিয়ে এখন বলছিস আমি কেমন আছি? ছোট লোকের বাচ্চা, তোকে আমি ছাড়বো না, তোকে আমি শেষ করেই ফেলবো। কলার ধরে কলেজের সবাই আমার দিকে হা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। সঞ্জিতা, সারো এসব কি করছো? ছাড়বো না তোকে, আমার এই অবস্থার জন্য তুই একমাত্র দায়ী। কেন সেদিন আমাকে ভয় দেখিয়ে তাড়া করেছিলি বল? ছোট লোকের বাচ্চা, আজ তোকে আমি ছাড়বো না। প্লিজ সঞ্জিতা, আপনি আমাকে অযথা ভুল ভাবছেন। আমি সেরকম কিচ্ছু করে না, বিশ্বাস করুন। আমি আপনাকে কেন তাড়া করতে যাবো বলেন? একদম মিথ্যে বলবি না, সেটা আর কেউ ছিল না, তুই ছিলি। হ্যাঁ, তুই ছিলি। আমি মিথ্যে বলছি না সঞ্জিতা, একবার বিশ্বাস করো আমায় প্লিজ। তোর কোনো কথাই বিশ্বাস করি না। তুই আর এই কলেজে এক মুহূর্ত থাকতে পারবি না। যদি আমার হাত থেকে বাঁচতে চাস তাহলে বের হয়ে যায় এখান থেকে। সঞ্জিতার চিৎকার আওয়াজ শুনে প্রিন্সিপাল স্যার অফিস থেকে বেরিয়ে এসে বললেন, সানজিদা, সানজিদা শান্ত হও বলছি। কি করছোটা কি? হ্যাঁ, ছেলেটাকে ছেড়ে দাও, বাকিটা আমি দেখছি। স্যার আসলো বলে বেঁচে গেলি, নয়তো তোকে এর উচিত শিক্ষা দিয়েই ছাড়তাম আজ। সকল ছাত্রছাত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, শুধু কেউ কোনো প্রতিবাদ করছে না, কেউ আমার কথাই বিশ্বাস করছে না। কি করে বিশ্বাস করাবো তাকে? তারপর স্যার বলতে লাগলেন, এত বছর থেকে আমাদের কলেজে ছাত্রছাত্রী পড়াশোনা করে আসছে, কিন্তু কখনো এরম ঘটনা ঘটেনি যেমনটা তুমি করছো মিস্টার মতিউর। এর শাস্তি কিন্তু তুমি অবশ্যই পাবে, যতক্ষণ না সত্যটা প্রমাণ হচ্ছে। সঞ্জিতা বলল, স্যার, কোন প্রমাণ? কিসের প্রমাণের কথা বলছেন আপনি? হ্যাঁ, এটাই তোমাকে প্রমাণ করতে হবে যে সে কোনো অন্যায় করেছে কিনা। তুমি কিভাবে প্রমাণ করবে সেটা তুমিই ভালো জানো সানজিদা। কিসের প্রমাণ লাগবে স্যার? আমি নিজেই তো প্রমাণ নিজের চোখে ওকে দেখেছি। ও ছাড়া আর কে হতে পারে? তারপর আমি বললাম, সঞ্জিতা, এটা তো হতে পারে সেটা অন্য কেউ ছিল। সেটা আপনি আমাকে শুধু শুধু ভুল সন্দেহ করছেন। বেশি কথা বলবি না, ওটা তুই ছিলি। বিশ্বাস করেন আমায়, ওটা আমি কিছুতেই হতে পারে না। আপনি একবার ভেবে দেখেন, আপনি কিন্তু ভুল করছেন। আমি কোনো ভুল করছি না, আমি তোকে নিজের চোখেই দেখেছি। স্যারেন, আর কত মিথ্যে কথা বলবেন আপনি? সেদিন কলেজ ছুটি হবার পরপরই আমি বন্ধুদের সাথে বাসে গেছি। কি করে সেটা আমি হতে পারে বলেন? কি বললি? আমি মিথ্যা বলছি? ছোট লোকের বাচ্চা, তুই বানিয়ে বানিয়ে মিথ্যে বলবি আর আমরা তা বিশ্বাস করবো ভেবেছিস কি তুই?
আমি কিছুই বুঝি না, তাই না? মিথ্যে বলে আমার হাত থেকে বেঁচে যাবি বলে ভেবেছিস? কেউ তোকে বাঁচাতে পারবে না আজ। সঞ্জিতা প্লিজ, আমি কোনো মিথ্যে কথা বলছি না। বিশ্বাস না করলে আমার বোনদের কাছে জেনে নিতে পারে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। তারপর সাগর বলে উঠলো, হ্যাঁ সানজিদা, মতিউর যা বলছে সব সত্যি, ও কোনো ভুল কাজ করেনি। হ্যাঁ সানজিদা, সেদিন মতিউর আমাদের সাথেই ছিল, তাহলে ও সে সময় কি করে আপনার কাছে যেতে পারে বলেন? সঞ্জিতা শুনে কিছুটা শান্ত হলো, তারপর বলল, তাহলে সেদিন ওই ছেলেটা কে ছিল? ঠিক তো মতিউরের মতো দেখতে লাগছিল বলে আমার মনে হয়। ওই ছেলেটা যে মতিউর নয়, এটা তোমাদের কথা আমি কিছুতেই বিশ্বাস করতে পারি না। এটাই মতিউর ছিল। সেদিন অপমানের প্রতিশোধ নেবার জন্য ও এ কাজ করেছে। আমি নিশ্চিতভাবেই বলতে পারি এটাই মতিউরের কাজ। শুনে সবাই কিছুটা অবাক হয়। এক ছেলে দুই জায়গায় কি করে থাকতে পারে? কোনটা সত্য কোনটা মিথ্যা কিছু তো বুঝতে পারছে না। তারপর স্যার বলতে লাগলেন, দেখো সানজিদা, আমি এর আগেই বলেছি, সঠিক সত্য সঠিক তথ্য প্রমাণ ছাড়া তুমি শুধু ওকে সন্দেহ করছো, এটা কিন্তু ঠিক নয়। কিছুক্ষণ নিশ্চুপ থাকার পর, স্যার, আমি এত কিছু বুঝি না। ও এ কলেজে থাকতে পারবে, এটাই আমার শেষ কথা। ব্যাস। হ্যাঁ, থাকতে পারবে না যতক্ষণ না তুমি এ বিষয়ে প্রমাণ করতে না পারছো। তার মানে প্রমাণ ছাড়া আপনি অন্যায় আচরণের বিরুদ্ধে কিছুই করবেন না? এটা কেমন বিচার স্যার? না সানজিদা, বিনা অপরাধে তার বিরুদ্ধে শাস্তি দেওয়া ঠিক হবে না, যতক্ষণ না তুমি প্রমাণ করতে পারছো যে আসলে অপরাধী কি না। কিন্তু স্যার, আমার কাছে তো কোনো কিছু দেখানোর মতো প্রমাণ নেই। কিন্তু আমি যেটা দেখছি সেটা কি করে মিথ্যে হয় স্যার বলেন? তুমি কি কি দেখেছো সবকিছু খুলে বলো আমাদের সামনে। আসার সময় সেদিন বাসায় ফেরার পথে রাস্তা দিয়ে হেঁটেই যাচ্ছিলাম। সে সময় পিছন থেকে এসে ওই ছেলেটা আমার ওড়না ধরে হ্যাঁচকা জোরে টান মারে। আমি নিচে পড়ে গিয়ে আমি ভয় পেয়ে গেলাম। যখন তাকে দেখলাম, ও প্লাস্টিকের মুখোশ পরেছিল, যার কারণে আমি ওর চেহারা দেখতে পাইনি। আমি বললাম, কে কে তুমি? কি চাও আমার কাছে? শুধু তোমাকে আমার চাই। এই খবরদার আমার কাছে আসবি না, ভালো হবে না কিন্তু। এসো সুন্দরী, তোমাকে আজ সুযোগ বুঝে কাছে পেয়েছি। কে বাঁচাবে সুন্দরী তোমাকে? আমাকে অপমান করে কি তোমার স্বাদ মিটেনি? আমি এর প্রতিশোধ নিয়েই ছাড়বো। ভেবো না আমি তোমায় ছেড়ে দেব। যেই আমাকে স্পর্শ করতে আসবে, সে সময় আমি উঠে তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আমি ভয় পেয়ে দৌড়াতে লাগলাম। আর ও আমাকে তাড়া করতে লাগলো। ঠিক মতিউরের মতন মনে হয়েছে আমার। তারপর এক গাড়ির সাথে ধাক্কা লাগার পর আর কিছুই মনে ছিল না। তারপর দেখলাম আমি হাসপাতালে। কি করে বুঝলে ওটা মতিউর ছিল? হ্যাঁ স্যার, মনে পড়েছে। ওর পোশাক আর মতিউরের পোশাক ঠিক একই রকম ছিল। সেদিন মতিউর কলেজে নীল শার্ট আর কালো প্যান্ট পরে এসেছিল। হ্যাঁ স্যার, এ পোশাকে তাকে আমি দেখেছিলাম। আর ওর হাতে আংটিটাও আছে। মতিউরের আঙুলে সেই আংটিটাই আছে স্যার, যেমনটা আমি ওর হাতেই দেখেছিলাম। আর ওর গলায় একটা রকেটও দেখেছিলাম, ঠিক আপনারা যেমন মতিউরের গলার এই রকেটটা দেখতে পাচ্ছেন। এটাই সেই হবে নিশ্চয়ই। এটার প্রমাণ হয়েছে এটাই মতিউর। এর কাজ আর কারোর হতেই পারে না। কথা শুনেই সবাই হক চকিয়ে আমার দিকে তাকালো। আমি তো পুরো অবাক। 1000 ভোল্টের শক খেলাম। এসব কি বললো সঞ্জিতা? তারপর স্যার বললেন, সানজিদা, তুমি সত্যি বলছো তো? হ্যাঁ স্যার, 100% সত্যি বলছি। ও আচ্ছা, কি মতিউর প্রমাণ তো হয়েই গেল যে এটা তোমার কাজ, এবার কি করবে তুমি? আমি নিশ্চুপ ভেবেই চলেছি আমি এটা কি করে সম্ভব। মাথায় তো কিছুই ঢুকছে না আমার। কি করে এখন? কি হলো মতিউর, চুপ করে আছো কেন এখন? সানজিদা তো প্রমাণ করেই দিল যে সেই ছেলেটাই তুমি ছিলে। এত মিথ্যে কথা বলো না। সত্য কথা বললে কি এমন ক্ষতি হতো তোমার? মিথ্যে বলার জন্য শাস্তি তোমাকে অবশ্যই পেতে হবে। কিন্তু স্যার আমি... আর কোনো কিন্তু নয়, এখন আর কোনো কথা বাড়িও না। যে তোমাকে শর্ত দিয়েছিলাম সেটাই তুমি ভেবে বলো, এখন কি করতে চাও? স্যার আমি কিছু সময় নিতে চাই। কেন? এটা ভাবতে কিসের সময় লাগবে তোমার? না মানে স্যার, আমি কি করব এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। তাই প্লিজ আমাকে একটু সময় দিন স্যার। সঞ্জিতা বলে উঠলো, কিসের সময় লাগবে তোর? আমাদের বোকা বানিয়ে পালিয়ে যাওয়ার চিন্তা করছিস তুই? সেটা কখনোই হবে না। তোর উপর আর কোনো বিশ্বাস নেই। স্যার যা করার এক্ষুনি করে ফেলুন। ওকে আর একদম বিশ্বাস করবেন না। এখন সে ধরা পড়ে গেছে,
এখন সে পালিয়ে যাওয়া ছাড়া তার আর কোনো পথ নেই। তাই বলছি, ওকে কিছুতেই এমনি এমনি ছেড়ে দেওয়া যাবে না। স্যার বিশ্বাস করুন, আমি এরকম কিছুই করবো না। প্লিজ স্যার, আমাকে বিশ্বাস করুন স্যার, প্লিজ। কি করে বিশ্বাস করবো বলো? তুমি যে অন্যায় করেছো তার প্রমাণিত হবার পর তুমি যে পালিয়ে যাবে না তার কি গ্যারান্টি আছে তোমার? আমি নিশ্চুপ। কি প্যারায় পড়লাম রে এবার। কি করি। বন্ধুরাও তো কিছু বলছে না, হয়তো তারাও আমার বিপদের সাহায্যে এগিয়ে আসবে না। কেনই বা আসবে? তারা না পারছে কিছু বলতে, না পারছে কিছু করতে। আমি যে নির্দোষ কি করে প্রমাণ করবো তারা? বিশ্বাস করেছিলাম বন্ধুদের তারা আমার জন্য কিছু একটা করবে, কিন্তু কোথায় সেই বিশ্বাস রাখতে পারলো তারা? খুব তো বলেছিল আমরা আছি তোর পাশে, তুই ভয় পাস না, তোর জন্য কিছু একটা করবোই, কিন্তু সেটাই মিথ্যে হয়ে গেল। আজ সবকিছু শেষ হয়ে গেল। আমার জীবনে হয়তো বেঁচে থাকাটাই কঠিন। কি হলো মতিউর, এভাবে চুপ করে কি এত চিন্তা করছো? না মানে স্যার, তেমন কিছু না। আপনি যেটা বলবেন সেটা আমি মানতে রাজি। আমি যে কোনো শাস্তি পেতে প্রস্তুত। তাহলে শর্ত অনুযায়ী কাজটা সম্পূর্ণ করা হোক। তুমি কোন শর্তটি বেছে নিবে বলো? আমি তৃতীয় শর্তটি বলতেই সঞ্জয় রেগে গিয়ে জোরে চিৎকার দিয়ে বলে উঠলো, তোর এসব কোনো শর্তমর্ত চলবে না আমার কাছে। আমি নিজেই তোকে শাস্তি দেব। এখানে কারোর কোনো কথাই শুনতে চাই না আমি। কিন্তু সঞ্জিদা। নো। কিন্তু স্যার, আপনার দেওয়া শর্ত এই মুহূর্তে ক্যান্সেল করে দিন, নয়তো আজ কলেজে খুব একটা খারাপ হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, শান্ত হও সঞ্জিদা। তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো, কিন্তু রাগের মাথায় কিছু করে ফেলো না। শান্ত হও একটু। কিছুক্ষণ নীরবতার পর সঞ্জিদা বলল, তার আগে বলে রাখি, এই ছোট লোককে শাস্তি দেওয়ার পর আজ থেকে যেন এই কলেজে আর না দেখি। আর এক মুহূর্তের জন্য তুই এই কলেজে আর থাকতে পারবি না। স্যার, তাড়াতাড়ি ওর টিসির ব্যবস্থা করে দিন। না সঞ্জিদা, আগে ওর অভিভাবকদের জানানো উচিত ছিল। সেটার কোনো প্রয়োজন নেই স্যার, সময় হলে এমনিতেই জানতে পারবে। আচ্ছা ঠিক আছে মা। তারপর সঞ্জিদা চাবুক নিয়ে আসলো আমাকে মারার জন্য। কলেজের সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। শুধু আমার তো আর কিছু করার নেই। না পারছি কিছু করতে, না পারছি কাউকে বিশ্বাস করাতে। জানি আমার কথা কেউ আর বিশ্বাস করবে না। তাদের চোখে এই নিষ্পাপ ছেলে এখন ঘৃণিত হয়ে গেছে। মানুষ এমনটা করতে কেমনে পারলো? একজন সত্যবাদী ছেলেকে সবার সামনে ফাঁসাতে কলেজ থেকে তাড়িয়ে দেওয়া কি তার মঙ্গল হবে? একজনকে বিনা অপরাধে কষ্ট পেলে আল্লাহ সহ্য করবেন না। এর বিচার একমাত্র তিনিই করবেন। মাথা নিচু করে আসে, হয়তো অনেক কষ্ট সহ্য করতে হবে। আমার কষ্ট দেখে হয়তো তারা অনেক খুশি, অনেক আনন্দ করবে, ফুর্তিবাস করবে, আর কত কি। যাই হোক, সে চাবুক নিয়ে এসে যেই চাবুক দিয়ে মারতে আসবে, ঠিক সেই সময় দূর থেকে কে যেন বলে উঠলো, 1 মিনিট দাঁড়াও সঞ্জিদা। তারপর সবাই ঘুরে তাকালো তাদের দিকে। আমি দেখলাম কে সে। আর এ তো রনি, সজীব আর রাসেল। মামা একসাথে আসছে। রাসেলকে দেখে অনেক খুশি হয়ে মতিউর কলেজের গেট দিয়ে তাদের হাতে কিছু একটা নিয়ে আসছে বলে মনে হচ্ছে। তারপর যখন কাছে আসলো তখন সঞ্জিতা বলল, কি হলো? আমাকে কাজের সময় আটকালে কেন? রনি বলল, এজন্য আটকালাম যে মতিউর সম্পূর্ণ নির্দোষ। সে কখনোই শাস্তি পেতে পারে না। সত্যটা না জেনে এটা তুমি কিন্তু ঠিক করছো না সঞ্জিদা। কোনটা ঠিক আর কোনটা ঠিক নয় সেটা তোমার থেকে শিখতে হবে নাকি? তুমি কি জানো কার বিরুদ্ধে কথা বলছো? তুমি বড়লোকের মেয়ে হয়ে যা ইচ্ছে তাই করতে পারো, কিন্তু আমাদের বন্ধুর কিছুই হাতে দিব না। দেখো, এখন ভালোই ভালোই বলছি, আমার কাজ আমাকে করতে দাও, নয়তো এর ফল ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। করতে দিব যতক্ষণ না সত্য প্রমাণ করানো হচ্ছে। প্রমাণ তো হয়ে গেছে, আবার কি সত্য প্রমাণ লাগবে শুনি? তোমার দেওয়া প্রমাণ সমস্ত মিথ্যা। কি এত বড় কথা? আমি মিথ্যে বলছি? দেখো, তুমি কিন্তু আমাকে অপমান করছো। আমি কাউকেই অপমান করছি না। তো এখানে একজন নির্দোষ ব্যক্তি শাস্তি পাবে আর আমরা চুপ করে দেখব, তা কখনোই হয় না। তার মধ্যে হঠাৎ স্যার বলে উঠলো, তুমি কি বলতে চাইছো যে সানজিদার প্রমাণ মিথ্যে? হ্যাঁ স্যার, একদম মিথ্যে। কি করে মিথ্যে হলো তুমি কি করে জানলে? কারণ আমার কাছেই আসল সত্য প্রমাণ আছে। যা মতিউর নির্দোষ, ওকে ছেড়ে দিন। স্যার, আমাদের কলেজে মানে আমাদের ক্লাসের মধ্যে কেউ একজন এই কাজটি করে মতিউরকে ফাঁসানোর চেষ্টা করেছে। কি বলছো তুমি মতিউর? কে ফাঁসানোর চেষ্টা হয়েছে? অবাক হয়ে, হ্যাঁ স্যার, শুধু তাই নয়, এই কলেজে যেতে মতিউর পড়াশোনা করতে না পারে সেজন্য তাকে তাড়িয়ে দেওয়ারও সে প্ল্যান করেছে স্যার। কিন্তু কে সে? তার নামটা আমাকে বলো, তার সাহায্যটা আমি করছি। কিন্তু স্যার, একটাই আফসোস যে তাকে আমরা ধরতে পেরেও বুঝতে পারিনি আসলে সে কে। সঞ্জিতা বলে উঠলো, বাহ বাহ,
হাততালি দিয়ে। আমাদের বোকা পাইছো তুমি? এসব সাজানো নাটক শুনবা আর আমরা বিশ্বাস করে নেব তোমাদের কথা? তুমি ভাবলে কি করে? আমার কোনো নাটক করছি না। শুধু তাই নয়, আমাদের কাছে আসল সত্য প্রমাণও আছে। আমরা সব কিছু জেনেই এখানে এসেছি। ও আচ্ছা, কই দেখাও তো দেখি তোমাদের প্রমাণ। দেখাচ্ছি। আচ্ছা, বের করছি। কিসের ভিডিও? কার ভিডিও? দেখলে সব কিছু বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে, দেখাও দেখি কেমন প্রমাণ, আমিও দেখে নিব। কিন্তু এখানে কিভাবে দেখায়? স্যার বললেন, তোমরা সবাই ক্লাসরুমে চলে যাও, সেখানে সব কিছুই পরিষ্কারভাবে দেখা যাবে। তখন আমরা সত্যটা জানতে পারবো। হ্যাঁ স্যার, আপনি ঠিক বলেছেন। চলুন বড় ক্লাসরুমে যাওয়া যাক। চলো। তারপর সবাই রুমে গিয়ে বসে পড়লো। সামনে টেবিলে রাখা ল্যাপটপ রাসেল অন করে দিল। তারপর রনি বলল, ভিডিওটি শুরু করার আগেই সবার সাথে আমি একটা কথাই বলতে চাই। সঞ্জিতা যেরকমটা বলেছিল, ঠিক সেই ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা ছিল। সেখান থেকে এই ভিডিওটি আমরা পাই। সেটা সংগ্রহ করতে আমাদের অনেকটাই সময় লেগে যায়, যার কারণে আমরা 2 দিন কলেজে আসতে পারিনি। আমি আর সজীব, যদিও আমরা কিছুই করতে পারতাম যদি সে আমাদের সাহায্য না করতেন। তার সাহায্য নিয়ে আমরাও এই কাজটি তাড়াতাড়ি হাতে পেয়ে যাই, আর সেটা নিয়েই কলেজে চলে এসি। স্যার বললেন, কে সেই ব্যক্তি যে তোমাদের সাহায্য করছে? হ্যাঁ স্যার, বলছি। তিনি আমার মামা, মানে মতিউরের মামা রাসেল। তিনি একজন পুলিশ ইন্সপেক্টর। তিনি আমাদের পরিচিত ছিলেন বলেই তার দ্বারা এই কাজটি সম্পূর্ণ হয়। পুলিশের কথা শুনে সবাই একটু অবাক আর ভয় পেয়ে যায়। সঞ্জিতা একটু টাস্কি খেয়ে যায়। তারপর সজীব বলল, ভিডিওটাও এখন দেখানো হবে, তবে হ্যাঁ, কেউ কোনো রকম কথা বলবে না, মন দিয়ে দেখবে আসল সত্যটা কি। আর হ্যাঁ, ভিডিওটা দেখানোর পর কেউ পালিয়ে যাবার চেষ্টা করবে না। আমাদের সামনে কিন্তু ছদ্মবেশে পুলিশ আছেন, পালিয়ে গেলে কিন্তু ঠাস করে গুলি করে দেবে। হ্যাঁ, সবাই সাবধান কিন্তু। সজীব, একটু বেশি হয়ে যাচ্ছে কিন্তু। ঠিক আছে ভাই, সরি। এবার আপনি ভিডিওটি অন করুন। করছি। আমি তাদের পাশে দাঁড়িয়ে সবকিছু শুনছিলাম ও দেখছিলাম। ভিডিওটা শুরু হবার পর সবাই একটু অবাক হয়ে যায়। তার থেকে বেশি অবাক হয়ে যায়, এটা কি দেখলাম আমি? ঘটনাস্থলে একজন নয়, 2 জন ছিল। 2 জনের মুখে মুখোশ পরা ছিল, যার কারণে চিনতে অসুবিধা হচ্ছে না। সঞ্জিতা বলেছিল একজন ছিল, সেখানে 2 জন কি করে হলো? সেখানে 2 জনের ছেলে ছিল, তাও আবার আমার মতো একজন পোশাক পরে, যার কারণে আমাকেই সন্দেহ করে। সঞ্জিতার কাছে যায় সে, আর একজন গাড়ির পাশে দাঁড়িয়ে থাকে। সঞ্জিতা যেরকমটা বলেছিল ঠিক তার বিপরীত ঘটেছে। কিন্তু একটা জিনিস বুঝলাম না, সঞ্জিতা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিল, কার জন্য অপেক্ষা করছিল? সেটা রাসেল মামার সঞ্জিতাকে জিজ্ঞেস করা বাদ করা হলে সে বলে, তখন আমি একটা মেয়ের জন্য অপেক্ষা করছিলাম। কিছুটা চিন্তিত ভাবে, কেন অপেক্ষা করছিলে? একটা অপরিচিত মেয়ে আমাকে ফোন করে ওখানে দাঁড়াতে বলেছিল, জরুরি কিছু বলবে বলে। তাই ছিলাম, কিন্তু তাকে আমি চিনি না। কে সে? তার নাম কি? তার সাথে কি কথা হয়েছে? না, সে আসার আগেই তো সেই ছেলেটি আসে, কিন্তু কে সে আমি জানি না। তবে সে আমাকে ফোন করে দাঁড়াতে বলল কিছু জরুরি কথা বলবে বলে, কিন্তু কি জরুরি কথা সেটাও জানি না। ও আচ্ছা, আমি সব কিছু বুঝে গেছি। আমার কাছে এটা পরিষ্কার যে ওই মুখোশ পরা ছেলেটাই তোমাকে ফোন করে ডেকেছিল। কিন্তু ইনি কেন হবে? উনি তো একটা মেয়ে ছিলেন। তাহলে মেয়ে হয়ে কেন ছেলে হতে যাবে বলেন? হ্যাঁ, তুমি যেরকমটা ভাবছো সেরকমটা নয়। আসুন বুঝিয়ে দিচ্ছি। ওই ছেলেটা তোমাকে বোকা বানিয়ে তার কণ্ঠটা চেঞ্জ করে তোমাকে ফোনে সেখানে অপেক্ষা করতে বলে। আর এই সুযোগে তারা মতিউরকে ফাঁসানোর জন্য তোমাকে ব্যবহার করত, কিন্তু তা পারেনি। ঘটনাস্থলে পুলিশ ছিলেন, তাই তারা সেখান থেকে পালিয়ে যায়। আর তুমি ভয়ে দৌড়াতে ছিলে, আর তার জন্য একটা গায়ের সাথে ধাক্কা খেয়েছিলে, আর তুমি অজ্ঞান হয়ে গেলে, আর তুমি ভেবে নিলে এটা মতিউরের কাজ। ব্যাস, এইটুকু প্রমাণ হয় যে কিছুতেই সেটা মতিউর হতে পারে না। তার মানে কে হতে পারে বলে আপনি মনে করেন? ভিডিওতে তো মতিউরের পোশাকের সব কিছুই মিল আছে, তারপরেও কি করে হতে পারে এটা মতিউর নয়? সঞ্জিতা, তুমি ভিডিওটা ভালোভাবে দেখো তো, মুখোশ পরা ছেলেটা কোন জুতা পরে আছে, আর মতিউরকে দেখো সে কোন জুতা পরে আছে। আরেকটা বিষয় দেখলে সবকিছু পরিষ্কারভাবে দেখতে পারবে যে
ওই ছেলেটির গাড়ে একটা রেখা দেখা যাচ্ছে, আর মতিয়ারের গাড়ে দেখো তার কোনো চিহ্নিত রেখা নেই। তারপর সঞ্জয় লক্ষ্য করে দেখে বলল, আরে তাই তো, আপনি ঠিকই বলেছেন, এটা মতিউর নয়, অন্য কেউ। তাহলে সে কে হতে পারে? কি হলো সঞ্জিদা, কি মিনমিন করছো? না মানে মামা, কিছু না। আমি তোমার মামা হলাম কবে থেকে? না মানে আপনি আমার বন্ধুর মামা হলে আমারও তো মামা, তাই না? সে নয়, ঠিক আছে, তুমি এখন কি করবে? মতিউরকে তাড়িয়ে দিবে এখন? না না, সে কি করে হয়, মতিউর এ কলেজেই থাকবে। সঞ্জিদা, তুমি একটা শাস্তি পাবে। কি শাস্তি মামা? তুমি সবকিছু না জেনে অন্যের বিরুদ্ধে বিচার করো, এটা কিন্তু ঠিক না। তুমি এর শাস্তি পাবে। সরি মামা, এরপর থেকে আর এমন হবে না, প্লিজ প্লিজ আমায় ক্ষমা করে দিন, প্লিজ মামা। তারপর আমি বললাম, মামা সঞ্জয়কে ছেড়ে দিন, ওর তো কোনো দোষ নেই, ও তো আর এসব ইচ্ছে করেই করেনি, তাই না মামা? যে এসব করছে তাকে ধরে উচিত শিক্ষা দিন। ঠিক আছে, তুমি বলছো বলে ওকে ছেড়ে দিলাম, আমি চেষ্টা করব ওকে ধরার জন্য, কিন্তু সবার গাড়ে ওই চিহ্নটা দেখতে পাচ্ছি না। থাকলে সহজে ধরে ফেলতাম। হয়তো সে এসবের ব্যাপারে জেনে গেছে, তাই হয়তো আজ কলেজে আসেনি। যাই হোক, আরেক সময় আমি আবার আসব। আমি আজ আসি। তারপর স্যার বলল, আচ্ছা, ধন্যবাদ রাসেল সত্যটা জানিয়ে দেওয়ার জন্য। তারপর রাসেল চলে গেল। আমি জানতাম মতিউর এমন কাজ কখনোই করতে পারে না, তবু আমরা তার কথা বিশ্বাস করিনি। সরি মতিউর, তুমি কিছু মনে কষ্ট নিও না। সঞ্জিদা মাথা নিচু করে আছে, হয়তো অপরাধ বোধ করছে। সরি বলতে হবে না স্যার, ভুল তো সবারই হয়, তাই না? সবাই সত্যটা জানতে পেরেছেন, এতেই আমি অনেক খুশি। তোমার মতো ভালো ছেলে এ কলেজে একটাও খুঁজে পাওয়া যাবে না। তাহলে আজকের মতো তোমাদের কলেজ ছুটি, তোমরা সবাই বাসায় যাও। তোমরা একটু সাবধানে থাকবে। ওকে স্যার। তারপর যে যার মনে বাসায় চলে যাই। আমি বন্ধুদের ধন্যবাদ দিলাম, অনেক উপকার করলো আজ। এদিকে সঞ্জিদা আমার কথাই ভাবছে। কি করে পারলাম তার সাথে এই বাজে কাজটা করতে? কি করে পারলাম তাকে কষ্ট দিতে? কি করে পারলাম তার গায়ে হাত তুলতে? কি করে পারলাম তাকে সবার সামনে অপমান করতে? ছি, ভাবতেই ঘৃণা হচ্ছে আমার। আমি এতটাই খারাপ মেয়ে যে কিনা একজন সরল সত্য মানুষকে আমি কি নাকি, ছি ছি। নিজে নিজেকে গালি দিচ্ছে সঞ্জিদা আর বলছে, কাল কলেজে গিয়ে ওর কাছে ক্ষমা চেয়ে নিব, আর তার সাথেই বন্ধুত্ব বানাবো। সে কি ক্ষমা করবে আমায়? সে কি আমার বন্ধুত্ব গ্রহণ করবে? আর অন্যদিকে শত্রু বলছে, একটুর জন্য আজ বেঁচে গেলাম। আজ কলেজে গেলে হয়তো ধরা পড়ে যেতাম পুলিশের কাছে, সব কিছু জেনে ফেলতো, সব কিছু শেষ হয়ে যেত। আজ শেষ হয়ে যেত আমার পরিকল্পনা। যেভাবে হোক আমাকে খুব সাবধানে থাকতে হবে আর মুছে ফেলতে হবে এ তারকা চিহ্নটি। সবাই তো এই বিষয়ে জেনে গেছে। মতিউরের কাছ থেকে সঞ্জিতাকে যতই দূরে রাখার চেষ্টা করি, ওই শালা ততই ওর কাছে যায়। এসব আমি দেখতে পারবো না। এবার না হয় বেঁচে গেলি মতিউর, খুশি হস না তুই বেঁচে গেছিস। এবার দেখতে থাক আমি এবার তোর কি কি অবস্থা খারাপ করি।